এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে, আরো কেন্দ্রীয় বাহিনী আসছে। কেন্দ্রীয় বাহিনী নিজের কাজ তো অবশ্যই করবে, নির্বাচন কমিশন তাদেরকে ব্যবহার করবে যাতে শান্তিপূর্ণ নির্বাচন করানো যায়, কিন্তু আলটিমেটলি কোথাও গিয়ে রাজ্য পুলিশের, রাজ্য সরকারের যে আধিকারিকরা এখন নির্বাচন কমিশনের জন্য কাজ করছেন, রাজ্য পুলিশের যে আইপিএসরা এখন নির্বাচন কমিশনের জন্য কাজ করছেন, তাদের তো ভূমিকা থাকেই এই বাহিনীকে ব্যবহার করার ক্ষেত্রে। রাস্তাঘাট চেনে রাজ্য পুলিশ, এলাকা চেনে রাজ্য পুলিশ, ছোট ছোট গ্রাম, ছোট ছোট জনপদ, সেখানে যাওয়ার রাস্তা চেনে রাজ্য পুলিশ। সেই ক্ষেত্রে বাইরে থেকে আসা কেন্দ্রীয় বাহিনীকে পথও দেখায় রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ কি সেই কাজ করবে, নাকি রাজনৈতিক মদতপুষ্ট একটি অফিসারদের সেকশন বা ভাগের কারণে গোটা রাজ্য পুলিশটাই আসলে তৃণমূলের হাতের একটি ইনস্ট্রুমেন্ট হয়ে ব্যবহৃত হবে? বিজেপি বলছে রাজ্য পুলিশকে ব্যবহার করছে তৃণমূল, এবং শান্তিপূর্ণ ভোট করতে গেলে এই বাহিনীকে রাজ্য পুলিশের বাইরে আসতে হবে, রাজ্য পুলিশের নিয়ন্ত্রণের বাইরে আসতে হবে। একদিকে বরানগরে কখনো বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা, বিজেপির ফেস্টুন খুলে দেওয়া, বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলা, অন্যদিকে ভাঙড়ে অশান্তি করা, বিস্ফোরণ ঘটানো, তারপর আইএসএফ এবং তৃণমূলের প্রবল যুদ্ধ, প্রবল ক্ল্যাশ, প্রবল মারপিট, আর অন্যদিকে দিকে দিকে রাজনৈতিক সন্ত্রাস। এবার ভোট শান্তিপূর্ণ হওয়া সম্ভব হবে কি হবে না, এই প্রশ্ন রেখে শুরু করছি আজকের কিশলয় অগ্নিবাণ। প্রথমে এই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, পাকিস্তানের ঘরে ঢুকে মেরেছে আমাদের সরকার, তোমাদেরও ঘরে ঢুকতে আমাদের বেশি সময় লাগবে না। যদি হামলা হয়, হামলা দিয়েই জবাব দেব। নির্বাচন ঘোষণার আগে থেকেই কমিশনের মুখে শোনা গিয়েছিল শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার। বাংলার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, দফা কমার পাশাপাশি নির্বাচনের জন্য আসছে রেকর্ড সংখ্যক বাহিনীও। কিন্তু তাও এ বাংলায় হিংসা থামার নামগন্ধ নেই। কোথাও পোস্টার খুলছে তৃণমূল, ওদের ওপড়াবো, আগে ওদের জনগণ ওপড়াবে, তারপর আমরা ভালো করে পিসবো, এখন নয়। কোথাও আবার দেওয়াল লেখা নিয়ে তৃণমূল আইএসএফ সংঘর্ষ। আমি ধরে খুব মার মেরেছে, আমি ঠেকাতে গিয়ে আমার বাস দিয়ে ইট দিয়ে মেরেছে। কারা মারলো? ওই প্রধান সাবির টিএমসির লোকেরা, প্রধান সাবির। কি আপনারা কোন দল করেন? আমরা আমার ছেলে আইসেফ করে বলে তাই জন্য আমাদের মেরেছে। পুলিশ জানিয়েছে, পুলিশ এসে ঘুরে চলে গিয়েছে। পুলিশের সামনে লাঠি চার্জ করেছে, কিছু বলিনি। আমার স্বামীর এমন মার মেরেছে, আমার স্বামী ছটফট করছে, কিন্তু পুলিশ কোনো কিছুই করছে না। ওরা ইট ছুটছে ওদিকে, পুলিশ দাঁড়িয়ে থেকে আমার স্বামীরই মেরেছে। দিন কয়েক আগে ভাঙড়ে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়, সেখানেও সামনে আসে তৃণমূল যোগ, হিংসায় শাসক যোগ, নিষ্ক্রিয় পুলিশ। অন্যদিকে বাহিনীও পৌঁছচ্ছে দেরিতে। ইচ্ছাকৃত বাহিনীকে বিভ্রান্ত করে এই গুন্ডা বাহিনীর সুবিধা করে দেওয়ার চক্রান্ত চলছে। গ্রামে গন্ডগোল যদি হয়, সেই গ্রামে যাওয়ার জন্য 4টে রাস্তা আছে। কোন রাস্তায় 1.5 ঘন্টা লাগে, কোনটায় 5 মিনিটে যাওয়া যায়। পুলিশের অফিসার থাকে টিমের নেতৃত্বে, আর ড্রাইভার দেওয়া থাকে থানা থেকে, কমার্শিয়াল গাড়ির ড্রাইভার। তাকে বলা হয় তুমি 1.5 ঘন্টা ঘুরিয়ে নিয়ে যাও, তা 1.5 ঘন্টা পরে নিয়ে যাচ্ছে, ফোন করে বলে দিচ্ছে আমাদের যেতে হচ্ছে, চাপ আছে। এই নিয়ন্ত্রণটা ইলেকশন অফিসার যতক্ষণ না নিতে পারবে ততক্ষণ আপনি সুফল পাবেন না। কেন্দ্রীয় বাহিনী যেখান থেকে আসুক, যতদূর থেকে আসুক, যতই শক্তিশালী হোক, তাকে তো নির্ভর করতে হবে স্থানীয় প্রশাসনের উপরে না। বলবো কেন্দ্রীয় বাহিনীকে বললো অধীর চৌধুরীর বাড়িতে যান, এখনই গোলাগুলি চলছে, কেন্দ্রীয় বাহিনী যাবে কি করে? কে অধীর চৌধুরী
কার বাড়িতে যাবো, কোথায় বাড়ি, তাকে তো পুলিশকে জিজ্ঞেস করতে হবে। পুলিশ বলে না, ওই ভাকরির দিকে চলো, তাহলে হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনী কি করবে? কেন্দ্রীয় বাহিনী কি করবে আমি জানি না, এই কোনো অর্থ নেই। প্রত্যেকটা বুথে সিসিটিভি ফাংশনাল থাকতে হবে এবং বুথের বাইরে যদি কোথাও গন্ডগোল হয় তাহলে ভোট বাতিল করবেন। এইটা যদি কার্যকর করতে পারেন নির্বাচন কমিশন, তবেই নির্বাচন পিসফুল হবে। কেন স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করা হচ্ছে না বাহিনীকে? আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও কড়া নির্দেশিকা কেন দিচ্ছে না কমিশন? বাহিনীকে বিভ্রান্ত করে এবারও কি রক্তাক্ত নির্বাচনের পথেই বাংলার ভবিতব্য? রিপাবলিক বাংলা। ধরুন একটি গ্রামের একটি স্কুলে, সরকারি স্কুলে ভোট হচ্ছে, সেখানে বুথ রয়েছে, সেখানে বুথ জ্যাম হলো। বুথ জ্যাম করলো কারা? সাধারণত শাসক দলের কর্মী বা গুন্ডারা, আশ্রিত গুন্ডারা এমনটা করে থাকে বলে বারবার অভিযোগ ওঠে। তারাই কাজ করলো। কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে 5 কিলোমিটার দূরত্বে রয়েছে। এই স্কুলে যাওয়ার 3টে পথ আছে। ধরুন একটা পথ গ্রামের মধ্যে দিয়ে যায়, একটা চওড়া রাস্তা, মেন রাস্তা, আরেকটা আরও শর্টকাট, কোনো পুকুর পাড় দিয়ে চলে গিয়েছে, কোনো বাড়ির উঠোন দিয়ে চলে গিয়েছে। এই বুথ জ্যাম, ভোট সন্ত্রাস, সেই খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী কিভাবে সেই স্কুলে পৌঁছবে? সেখানে রাজ্য পুলিশের অফিসার থাকবে তথা রাজ্য পুলিশের ড্রাইভার থাকবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঠিক পথ না দেখালে বাইরে থেকে আসা আইটিবিপি, বিএসএফ, সিএপিএফ, সিআরপিএফ এর জওয়ানরা কি করে জানবেন সেখানে কি করে পৌঁছতে হবে সঠিক টাইমে? অর্থাৎ রাজ্য পুলিশের সহযোগিতা না থাকলে তারা পৌঁছতে পারবে না, অথবা তাদের নিজস্ব সিস্টেম ডেভেলপ করতে হবে। এই কথাই বলছেন বিরোধী দলনেতা অথবা বিরোধী দলগুলো। কিশলয়ের অগ্নিবাণে আমি কিশলয় একটাই দাবি করছি, আমরা রিপাবলিক বাংলায়, আমরা বাংলার মানুষ, আমরা রিপাবলিক বাংলার জার্নালিস্টরা শুধু নয়, গোটা বাংলার মানুষ আজ একটাই দাবি করছে, ভোট হোক শান্তিপূর্ণ, রক্তপাতহীন, একটাও মানুষের মৃত্যু না হোক। যার জয় হবে গণতান্ত্রিকভাবে তার হোক জয়, কিন্তু মানুষের প্রাণ নিয়ে কেন ভোট হবে? এইবার কি ভোট শান্তিপূর্ণ হবে? আমার কাছে একটা বক্তব্য রয়েছে একদম শুরুতেই। আজকে ডিবেটে যাওয়ার আগে আমি প্রথমে শোনাবো এই গোটা বিষয় নিয়ে কি বলছেন চিফ ইলেকশন কমিশনার, তার বক্তব্য। जैसा आप सबको पता है, the democracy runs very deep in West Bengal. Consistently, the voting percentages have been very high. In West Bengal, the electors and public at large respects the Constitution of India and believes in peaceful and participatory elections, which are foundation of any democracy. কিশলয়ের অগ্নিবাণের আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ যেখান থেকে আজকের ডিবেট শুরু করছে, গোটা বাংলার প্রশ্ন, শান্তি প্রতিশ্রুতি পূরণ করতে পারবে নির্বাচন কমিশন? একটাই প্রশ্ন গোটা বাংলার, যে জিতবে, বাংলার মানুষকে যে সমর্থন করবে সে জিতবে, কিন্তু এই নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। নির্বাচনে রক্ত ঝরতে দেওয়া যাবে না। সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে যেমন নিতে হবে, সেই দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে, তথা এ রাজ্যের শাসক দল এতদিন ধরে যে শাসন করছে এবং রাজ্য পুলিশ তথা রাজ্যের আধিকারিকদের ওপর যাদের নিয়ন্ত্রণ এতদিন ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে রেখেছেন নির্বাচন কমিশন চলে গেলে চাকরিটা কিন্তু আমার আন্ডারেই করতে হবে, তাদেরও সেই দায়িত্বটা নিতে হবে। কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন সুব্রত ঠাকুর, বিজেপি প্রার্থী গাইঘাটা। আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অনিন্দ সিনহা রয়, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। নজরুল ইসলাম রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা, লেজেন্ডারি পুলিশ কর্তা। আমার সঙ্গে রয়েছেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, প্রাক্তন সেনাকর্তা, এই সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট নিয়ে বিস্তারিত বলবেন। নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমি শুরু করব সুব্রত ঠাকুরকে দিয়ে, কারণ আপনারা মাঠে ময়দানে লড়াইটা করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুব্রত বাবু, কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয় প্রশ্ন করছি, আপনার মনে হয়, আপনার মনে হচ্ছে, আপনি আশাবাদী এইবারের নির্বাচন শান্তিপূর্ণ, রক্তপাতহীন এবং মৃত্যুহীন হবে? আপনার কি মনে হয় সুব্রত ঠাকুর? দেখুন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ চায়, কারণ তারা লাস্ট প্রায় 30 থেকে 40 বছর
যে জিনিসটা দেখেছে সেটা হচ্ছে প্রত্যেকটা নির্বাচন, সেটা পঞ্চায়েত হতে পারে বা লোকসভা বা বিধানসভার ভোট হতে পারে, সেখানে আগেও সেখানে রক্তপাত দেখেছে, মৃত্যু দেখেছে, এবং কন্টিনিউয়াসলি ভোট চলাকালেও তারা দেখেছে বোমাবাজি থেকে শুরু করে গুলি। এবং ভোটের পরবর্তীতে 2021 আমার মনে হয় স্বাধীনতার পর্বে কোনো প্রদেশে ভারতবর্ষে এরকম ভাবে 1 বছর ধরে টানা যে অত্যাচার, মানে বিজেপির উপরে, বিরোধী দলের উপরে যে অত্যাচার, এরকম বোধহয় আজ পর্যন্ত কোথাও দেখা যায়নি, কখনো হয়নি। এটা পশ্চিমবঙ্গের মানুষ এটার থেকে নিস্তার চায়, পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে মুক্তি চায়, পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে, এই অভিশাপ যেটা পশ্চিমবঙ্গের উপরে আছে তৃণমূল কংগ্রেসের, এর থেকে মুক্তি চায়। সুব্রত বাবু, আমি আরো একটা প্রশ্ন করে আমি বাকিদের কাছে আসছি। আপনি যেখানে ভোট লড়ছেন, গাইঘাটায় ভোট লড়ছেন, এবং আপনার আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে, এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গা থেকে ক্ল্যাশের খবর অলরেডি পাচ্ছি। আপনার কেন্দ্রে আপনি যেখানে লড়াই করছেন, প্রচার করছেন, শান্তিপূর্ণভাবে করতে পারছেন নাকি কোনো বাধা পাচ্ছেন? শাসক দলের তরফ থেকে, আপনার বিরোধী পক্ষের তরফ থেকে কোনো বাধা দেওয়ার চেষ্টা, নাকি শান্তিপূর্ণভাবে সবটা চলছে? দেখুন, এখানে মোটামুটি ভাবে চলছে, কিন্তু এখনো তো ভোটের ফেজ, এখনো মানে ভোটটা একদম পুরোপুরি ভাবে শুরু হয়নি। কারণ এরা সবসময়, দেখুন, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে সন্ত্রাস তৈরি করা, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে চোর আর গুন্ডাদের, আর এখানে আপনার বোমা গুলি এসবের। আমার কাছে খবর আছে গাইঘাটাতে এরকম ভাবে ঢুকানোর প্রসেস চলছে। এখানে বোম থেকে শুরু করে আরো বন্দুক এবং গুলি, পিস্তল এসব ঢোকানোর চেষ্টা চলছে। তো গাইঘাটার মানুষ এটা রুখে দেবে। আর গাইঘাটা সবসময় শান্তিপ্রিয় জায়গা ছিল, এখানে কোনো রকম বরদাস্ত করবে না। কিন্তু আমার ভয় হয় বিভিন্ন জায়গাতে, যেরকম আরো বনগাঁর বিভিন্ন জায়গাতে, যেরকম স্বরূপনগর থেকে শুরু করে এই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এবং নদিয়ার একটা বড় অংশ, বিভিন্ন জায়গাতে, যেরকম আপনার কল্যাণী, তারপরে হরিণঘাটা, এবং আপনি জানেন উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতে যেখানে আমরা সন্ত্রাস দেখেছি। তো আমরা এই সন্ত্রাস থেকে মুক্তি চাই, পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায়। এবার যারা সেন্ট্রাল যে ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স সঠিকভাবে সঠিক জায়গাতে দিতে হবে, এটা আমাদের ইসিআই এর কাছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আমাদের ডিমান্ড। কারণ এবং সাধারণ মানুষ যাদের আটকে রাখা হয়, বিভিন্ন গ্রামে তাদের পথ আটকে রাখা হয় এবং সেখানে বোমাবাজি করা হয়, সেখানে ভয় দেখানো হয় রাত্রেবেলা, যে বিভিন্নভাবে পয়সা দিয়ে ভোট কেনার যে প্রক্রিয়া, সেটাকে বন্ধ করতে হবে। ইসিআই পারে এবং যে পুলিশ এবং প্রশাসন আছে তারা পারে। ঠিক, অনেক ধন্যবাদ সুব্রত বাবু, আপনি কিশোর অগ্নিবাণে যোগ দিলেন। উনি স্পষ্টতই বলছেন। বেশ, আপনি কিছু বলতে চাইছিলেন মনে হয় আরো। সুব্রত বাবু, আপনি শেষ করতে পারেন যদি কিছু বাকি থেকে থাকে। হ্যাঁ, বলছি, এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের প্রত্যক্ষভাবে যাতে সঠিকভাবে রুট মার্চ করতে পারে, এবং যেসব জায়গা তাদের কাছে, আমি জানি যে এর কাছে এই তথ্য আছে যে বিগত 2023 সালে মানে পঞ্চায়েতে এবং 24-এ কোথায় কোথায় ঝামেলা হয়েছে, কোথায় কোথায় বোমাবাজি হয়েছে, ভয় দেখানো হয়েছে, সেই সব জায়গাতে সেন্ট্রাল বাহিনী ডিপ্লয় করে দেখুন, মানুষ ভীত সন্ত্রস্ত, তারা এত কিছু বোঝে না। যারা রাজনীতির মধ্যে নেই, সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের, বিশেষ করে এই উত্তর চব্বিশ পরগনার এবং আমাদের এই বনগাঁর, এখানে সাধারণ মানুষ এত কিছু বোঝে, তারা ভোটটা দিতে চায় এবং ভোট দিয়ে তারা ইলেক্ট করতে চায় সঠিকভাবে। সেইখানটাতে যাতে সঠিকভাবে ভোটটা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা চাই যে মানুষ যাতে তার যে ম্যান্ডেট, তার যে অধিকার একজন নাগরিক হিসেবে, সেটা যাতে সঠিকভাবে দিতে পারে। এটা একমাত্র মানে কার্যকরী করতে পারে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সঠিকভাবে। এটা যাতে সঠিকভাবে হয়, মানুষ যাতে ভোটটা তাদের দিতে পারে। বেশ, অনেক ধন্যবাদ। সুব্রত ঠাকুর আমাদের সঙ্গে ছিলেন, কিশোর অগ্নিবাণে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বিজেপি প্রার্থী গাইঘাটা। আমি ওনার কথার রেশ টেনে আমি আসবো নজরুল ইসলামের কাছে। নজরুল স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমি যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম,
কেন্দ্রীয় বাহিনী আসছে, ডিপ্লয়েড হচ্ছে, লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী আনা হলো, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীকে যদি সঠিক পথ না দেখানো হয়, সঠিকভাবে ব্যবহার না করা হয়, সঠিকভাবে যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছতে সাহায্য না করা হয়, তাহলে পরে সেই বাহিনী আদৌ এফেক্টিভলি কাজ করতে পারবে? যত লক্ষ কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন, একটাই দাবি, শান্তিপূর্ণ রক্তপাতহীন ভোট। বলুন স্যার। দেখুন, কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে এখানের অধিকাংশ লোকের কোনো সঠিক ধারণা নেই। কেন আমি বলছি, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন, এই যে বেলডাঙায় আপনারা দেখেছেন রেল অবরোধ, রাস্তা অবরোধ, যে কারণে হোক সেটা নিয়ে আমি আলোচনা করছি না। তো সেখানে যে অবরোধটা হলো সেটাকে তোলার প্রাথমিক দায়িত্ব কার? স্থানীয় থানার। আচ্ছা, সেই স্থানীয় থানার উপরে অবস্থা অনুযায়ী ডিএসপি বা এসডিপিও আছে, এসপি আছে, তারপরে অন্যান্য অফিসাররা আছে, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। তো তারা এসে তাদেরকে অবরোধটা তুলতে বলা হয়। তারা যদি তুলে নেয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু তারা যদি অবরোধটা না তুলতে রাজি হয় এবং বল প্রয়োগ করে সরাতে হয়, তাহলে আপনার কাছে তো তাদেরকে সরিয়ে দেওয়ার মতো বল থাকতে হবে। থানায় যে পুলিশের সংখ্যা, তাদের দ্বারা সেটা যদি সম্ভব না হয় তাহলে কি করা হয়? দেখুন, কেন্দ্রীয় বাহিনী না, আমাদের রাজ্য সশস্ত্র বাহিনী আছে। রাজ্য পুলিশের 11টা স্টেট আর্ম পুলিশ ব্যাটালিয়ান আছে, 3টে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস আছে, এবং কলকাতা পুলিশের 8টা ক্যালকাটা আর্ম পুলিশ ব্যাটালিয়ান আছে। তো এখান থেকে লোকগুলোকে ওখানে পাঠানো হয়। কোথা থেকে পাঠানো হবে সেটা রাজ্যের পদস্থ অফিসাররা ঠিক করে। ওখানে পাঠানোর পর এই যে কেন্দ্রীয় বাহিনী হোক বা রাজ্যের বাহিনী হোক, তারা কিন্তু সিদ্ধান্ত নেয় না যে অবরোধটা তুলতে হবে, বা তুলতে হলে বল প্রয়োগ করলে সেখানে লাঠি চালাতে হবে না গ্যাস চালাতে হবে না গুলি চালাতে হবে। সেই সিদ্ধান্তটা যদি সেখানে ম্যাজিস্ট্রেট থাকেন তিনি নেন, যদি ম্যাজিস্ট্রেট না থাকেন স্থানীয় যে সর্বোচ্চ পুলিশ অফিসার থাকেন তিনি নেন। এখন তিনি যদি সে রাজ্যের বাহিনী হোক বা কেন্দ্রীয় বাহিনী হোক তাদেরকে অবরোধটা নাই তুলতে বলেন, তাহলে তো অবরোধ উঠবে না। আমি বুঝতে পারলাম। তো আপনার ইলেকশন ডিউটিতে আমি যেটা দেখেছি, দেখুন আমাদের দেশের ইলেকশনের আইন অনুসারে যে কোনো ক্যান্ডিডেট যে কোনো বুথে ঢুকে দেখতে পারে যে ভোট সেখানে ঠিকমতো হচ্ছে কিনা। কিন্তু আপনারাই চ্যানেলে দেখিয়েছেন যে প্রার্থী ঢুকতে যাচ্ছে বুথে, কিন্তু সেখানে রাজ্যের শাসক দলের গুন্ডা বদমাশরা বেআইনি জমায়েত করে তাকে আটকে দিচ্ছে। যেসব কথা বলছে আমি নাই বললাম। তো ওখানে যে অফিসার আছেন তারা এটা মনেই করছে না যে বেআইনি সমাবেশ, যেহেতু আগে যেমন 144 ধারা বলতেন, এখন 163 ধারা জারি আছে, অতএব এরকম বেআইনি সমাবেশ করতেই পারে না। তাদেরকে সেই অর্ডারটা তো আসতে হবে, সেই অর্ডারটা না এলে কি করা হবে? ওটা খালি করতে হবে। ঠিক, সেটা তো খালি করছেই না, আবার তাদের সঙ্গে যে কেন্দ্র বাহিনী আছে তাদেরকেও খালি করতে বলছে না। ফলে ক্যান্ডিডেট আইন অনুসারে বুথে ঢুকতে পারছে না। আমি নিজে দেখেছি টিভিতে এটা, আপনাদের চ্যানেলে। তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কি করে হবে স্যার? আমি বলছি বাহিনী দিয়ে ফেয়ার এবং ফ্রি ইলেকশন হয় না যদি না সেই বাহিনীদের এমন লোকের অধীনে দেয়া হয় যিনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে তাদেরকে ব্যবহার করবে। ঠিক স্যার। সেই জন্যে সবাগে দরকার যাকে রিটার্নিং অফিসার করছেন তিনি ফ্রি অ্যান্ড ফেয়ার হন। যাদেরকে আপনি প্রিজাইডিং, পোলিং এবং পুলিশ অফিসার নিযুক্ত করছেন তারা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু আপনি বলতে পারেন যে রাজ্যের সব অফিসার কেউই তো ফ্রি না। নির্বাচন কমিশনের যে ক্ষমতায় সেখানে কোনো বাধা নাই যে রাজ্যের অফিসারদেরকে নিয়োগ করতে হবে। ঠিক, রাজ্যের বাইরে থেকে অফিসার আসুক। স্যার, আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে, আমি প্রত্যেকের কাছে ডিবেটটা ওপেন আপ করছি। ব্রেকিং নিউজের পরেই আমি ফিরছি ডিবেটে। বরানগরে পরাজয়ের ভয় পাচ্ছে তৃণমূল।
এমনটা খবর উঠে আসছে। উপনির্বাচনে মাত্র ৮,১৪৮টি ভোটে জয় হয়েছিল সায়ন্তিকার। দলীয় সমীক্ষার রিপোর্টে দুশ্চিন্তার কালো মেঘ দেখা যাচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। বরাহনগরে বহু এলাকায় বহু ওয়ার্ডে পিছিয়ে রয়েছে সায়ন্তিকা, এমনটা সূত্রের খবর। বরাহনগরে ভয় পাচ্ছে তৃণমূল হারের, এমনটা রিপোর্ট দলীয় রিপোর্টে পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর। ফিরবো আলোচনায়। আসলে এই কারণে, ভয়ের কারণে সন্ত্রাস, ভয়ের কারণে পার্টি অফিস ভাঙচুর করা, ভয়ের কারণে ফ্ল্যাগ খুলে নেওয়া, পোস্টার খুলে নেওয়া। ডিবেট ওপেন আপ করছি, 30 সেকেন্ড করে ওপেনিং রিমার্ক প্রত্যেককে। অনিন্দ্য সিনহা রয়, 30 সেকেন্ড ওপেনিং রিমার্ক। বাহিনীকে ব্যবহার না করতে দেওয়া হোক অথবা সন্ত্রাস, এর কারণ কি হেরে যাওয়ার ভয়? 30 সেকেন্ড। প্রথমত কথা হচ্ছে, যে কোনো রাজনৈতিক দলই চায় সুষ্ঠুভাবে নির্বাচন হোক। এই সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের কাছে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতার বলে তারা যা কিছু তাই করছেন। আমরা চাই, বা তৃণমূল কংগ্রেস চায়, সুষ্ঠুভাবে নির্বাচন হোক, একটা মানুষের যেন গুলি না করা হয়। গতবার আমরা শীতলকুচি দেখেছি, সেই শীতলকুচি যেন আমার না দেখতে হয়। আপনাদের আর্কাইভ খুব ভালো। গতবারের আপনি দেখুন, ইলেকশন হয়ে যাওয়ার পরে বিজেপির তরফ থেকে বলা হয়েছিল এবারের ভোট মোটামুটি শান্তিপূর্ণ। যে মুহূর্তে ইলেকশনের রেজাল্ট বের হলো, আস্তে আস্তে বলতে হলো না না, ভালো ভোট হয়নি, সন্ত্রাস হয়েছে, অমুক হয়েছে, তুসুক হয়েছে। আমার বক্তব্য হচ্ছে, মানুষের কাছে তারা যায় না, তারা মানুষের সঙ্গে কথা বলে না, তাদের মানুষের কোনো সম্পর্ক নেই, শুধু কিছু মিডিয়াকে তাদের পাশে লাগিয়ে দিয়ে তারা এইসব প্রচার করে। রাজ্যের ভোটে 56 জনের মৃত্যু হয়েছে, সেই লিস্টটা আপনি দেখেছেন নিশ্চয়ই। কোন রাজ্যের ভোটে 56 জনের মৃত্যু আজ পর্যন্ত একটা ভোটে হয়েছে? তাহলে এ রাজ্যে যখন হিস্ট্রি রয়েছে, যেখানে হিংসা হওয়ার ইতিহাস রয়েছে, সেখানে বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করতে না দেওয়া, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিআরপিএফ এলে আমরা কোর্টে যাব। আমি আপনাকে বলি, কোর্টে যাওয়াটা কোনো অন্যায়ের জন্য আপনার মনে হতে পারে, আমার কাছে মনে হয় না। আপনার মনে হতে পারে। আমাদের বক্তব্য হচ্ছে, কেয়া ঘোষ উত্তর দেবে। কেয়া ঘোষের উত্তর নিন, 30 সেকেন্ড। সবার আগে বলছি যে এই ভয়ের প্রসঙ্গ যখন তুললেন, আমার প্রথম কথা বলতে ইচ্ছা করছে, ইয়ে ডার আচ্ছা লাগা, এই ভয়টা পাওয়া ভালো। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, কারা বলছে সুষ্ঠুভাবে নির্বাচন তারা চায়? যাদের রাজ্য নির্বাচন কমিশনের আওতায় যখন ভোট হয়েছিল বা তাদের অধীনে যখন ভোট হয়েছিল, পঞ্চায়েত ভোটে 56 থেকে 60 জনের মৃত্যু হয়েছে, তারা বলছে সুষ্ঠুভাবে ভোট। যারা নিজেদের কর্মীদের রক্ষা করতে পারে না, আপনার কি মনে হয় এ রাজ্যে বিরোধীদের জন্য তারা দাঁড়াবে? আচ্ছা, বিরোধীদের কথা বাদ দিন। 2021 সালে আমরা কি দেখেছিলাম? গণনার দিনে আমাদের যিনি প্রার্থী, তাকে গণনা কেন্দ্রের ভেতরে এমনভাবে মারা হলো, তার মৃত্যু হলো 15 দিন বাদে। এরা বলছে শান্তিপূর্ণ নির্বাচন। আসলে যেটা বারে বারে কিশোরা তুমি বলছো ফ্রি অ্যান্ড ফেয়ার না, এটা হচ্ছে ফিয়ার অ্যান্ড ফিয়ার। ভয় দেখিয়ে এবং ভয় জাগিয়ে তৃণমূল কংগ্রেস ভোটারদের এবং যারা বিরোধী পক্ষ তাদেরকে প্রভাবিত করতে চাইছে। তাদেরকে চাইছে যেন তেন প্রকারেরও তোরা বাড়ি ঢুকে যা, তোরা বেরোলেই তোদের মারবো। এটা আগেও দেখেছি আমরা, দেখিনি কিশোরায় 2024 সালে আমরা দেখিনি কিছুদিন আগেই যে বাড়িতে সাদা থান। যদি আমরা ভোটের ইতিহাস দেখি 1970-72 সময় থেকে, সেই সাই বাড়ি থেকে আমরা চলে এসছি মরিচঝাপি, সাইবাড়ি, আনন্দবাড়ি, এত কথা হয়েছে, কেশপুর, ধানতলা, বানতলা। যারা বলতো তারা আজকে তার থেকে বেশি তারা। আমার একটা প্রশ্ন আছে। নজরুল স্যার বলছেন ইলেকশন কমিশনের ক্ষমতা আছে বাইরে থেকে অফিসার এনে করানো। আপনারা দাবি করুন না বিজেপির তরফ থেকে যে একদম লোয়ার অফিসার যারা এসপি র্যাঙ্ক তারাও বাইরের আসুক। কারণ আপনি সত্যি মনে করছেন এখানে যারা এসপি, যারা লোকাল অফিসার, যারা থানার ওসি, তারা নিরপেক্ষভাবে ভোট করতে দেবে? আপনার মনে হয় কেয়াদি? মজা করছে কেন? এখানকার যারা ওসি তারা তো পার্টির সব ক্যাডার, তারা তো ফোন করে পার্টি যে নেতাগুলো যেগুলো করতে পারে না, অনিন্দ্যবাবুর মতো ভদ্রলোক যেগুলো করতে পারে না, ওই কাজগুলো এখানকার অফিসাররা করেন। ফোন করে বলে যে ভোট দিতে যাবি না, বা কেউ জিতে গেলে বলে তুই আমাদের দলে চলে আয়। এখন তো পুলিশ হচ্ছে, এখন তো তৃণমূলের এক্সটেন্ডেড পার্টি অফিস, থানাগুলো তো তাই। আচ্ছা, আর আপনি যেটা বলছেন, নজরুল স্যারের সঙ্গে অনেকবার এই নিয়ে কথা হয়েছে। আমরাও চাইবো নির্বাচন কমিশন এটা জানুক যে পশ্চিমবঙ্গে একদম নিচুর তলার যারা কর্মী তারা চান, কারণ তাদের ডিএর জন্য আমরা বলেছি, আমরা তাদের ডিএর জন্য আমরা তাদের পাশে আছি। কিন্তু যারা ওসি বা ওই লেভেলের ডিএসপি বা এসপি, তাদের পুরোটা পাল্টে দিতে হবে। ছোট করে নিয়ে আমি স্যারের কাছে এবং নীলাদিদার কাছে আসি।
এটাই ভয় পাচ্ছে মমতা আপনাকে রিপ্লাই করো, আমি স্যার আসছি এবং নীলাদ্রি আসছি, বলুন আমার বক্তব্য দ্রুত ছোট করে। আমি ছোট করে বলছি, আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন তারাও বিজেপির হয়ে কাজ করছে, আর কি চাই? এজেন্সিকে কাজে লাগিয়েছে, নির্বাচন কমিশনও বিজেপির হয়ে কাজ করছে, তাতেও জিততে পারবেন না। মানুষের কাছে যেতে হয়। 2011 সালে কজন আধিকারিক বদল হয়েছিল জানেন? এক সেকেন্ড, 2011 সালে যখন আপনারা ক্ষমতায় এসেছিলেন কতগুলো আধিকারিক বদল হয়েছিল জানেন? আমি বলি আপনাকে, তখন আমরা সেই সময় মানুষ আমাদের চেয়েছিল, আমরা মানুষের কাছে গেছিলাম, মানুষ বুঝেছিল গণতন্ত্রের শ্রেষ্ঠতা মানুষই বলে, নির্বাচন কমিশন বলে না। কুরেশি সাহেবের ভূমিকাটা জানেন? বিনোদ কুমারের ভূমিকাটা জানেন? শুনেন না, জানেন না, শুনেন, আমি জানি, সত্যি কিচ্ছু জানেন না। 70 জন আধিকারিক বদল হয়েছিল, কই তখন মমতা ব্যানার্জি কেন আপত্তি জানাননি? তখন মমতা ব্যানার্জি বলেননি কেন না নির্বাচন কমিশন ভালো কাজ করছে না? তখন মমতা ব্যানার্জি জানেন, জেনেছিলেন নির্বাচন কমিশন সঠিক কাজ করবে। নীলাদ্রিদা বলেন, এক সেকেন্ড আমি হোল্ড করতে বলবো, দুটো ব্রেকিং দ্রুত পরপর নেব, তারপরে আমি আসছি ফেরত ডিবেটে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং, ভাঙড়ে আবারও নতুন করে ক্ল্যাশের খবর উঠে আসছে। ভাঙড়ে দেওয়াল দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙড়, তৃণমূল ও আইএসএফ এর সংঘর্ষে তুলকালাম, বেধড়ক মারধর করা হয়েছে আইএসএফ কর্মীদের, মহিলাকেও মারধরের অভিযোগ টিএমসির বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আইএসএফ এর। পরের ব্রেকিং নিউজ নেব, দেওয়াল লিখন নিয়ে তৃণমূলের গা জোয়ারির অভিযোগ দুর্গাপুরে বিজেপির দেওয়াল লিখন মুছল তৃণমূল, বিজেপি প্রতীক মুছে দেওয়াল লিখছে টিএমসি। দুর্গাপুরে এমন অভিযোগ উঠে আসছে, টিএমসির দেওয়াল লিখন মুছতে এসে আক্রান্ত হয়েছে দুজন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মী, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বিগ ব্রেকিং নিউজ পরপর দুটো নিলাম, আমি ফিরবো আলোচনায়, আমি যাব স্যারের কাছে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, বাহিনীর ডেপ্লয়মেন্ট প্রয়োজন, বাহিনী আসা প্রয়োজন, বাহিনী থাকা প্রয়োজন, কিন্তু বাহিনী সঠিকভাবে ব্যবহারের প্রয়োজন। আমার একটাই দাবি স্যার, নির্বাচনে ভোট দিতে গিয়ে কারোর প্রাণ যেন না যায়। নির্বাচন কি প্রাণ যাওয়ার একটা অনুষ্ঠান? নির্বাচন কি 56 জনের মৃত্যু হওয়ার একটা অনুষ্ঠান? কি করে নির্বাচন একটা 56 জনের মৃত্যুর কারণ হতে পারে স্যার? আমরা কিভাবে বসে বসে দেখতে পারি, বলুন স্যার। কৃষ্ণয়, হাওয়া পাল্টাচ্ছে। 14 মার্চ একজন মহিলা, একজন মন্ত্রী, উনি বলছেন ওনার বাড়িতে নাকি হারা হয়েছে একজন মহিলাকে। এই পুলিশ মন্ত্রী যদি উনি প্রোটেকশন নিতে না পারেন, যদি উনি নিজের মন্ত্রীকে প্রোটেকশন দিতে না পারেন, এই পুলিশ মন্ত্রীকে থাকার কোনো অধিকার নয়, রিজাইন করুক। ওনার মন্ত্রী এই 14 মার্চে আপনি দেখে নিন, 14 মার্চ একজন মহিলা মন্ত্রীর বাড়িতে উনি বলছেন হামলা হয়েছে, আর মিডিয়ার সামনে এসছেন। তাহলে যদি একজন মহিলা যদি সুরক্ষিত নয়, একজন মন্ত্রী যদি সুরক্ষিত নয়, আমি বলবো ইলেকশন কমিশনকে, এই পুলিশ মন্ত্রীকে লাগাতার আপনি সাসপেন্ড করুন। আর এক সপ্তাহ আগে কি হলো জানেন? এই ধর্নায় এখানকার পুলিশ মন্ত্রী বললেন, যদি আমি এখানে থাকতাম না, যদি আমরা এখানে থাকতাম না, আর আমরা যদি সুযোগ দিতাম, এখানে কেউ থাকতে পারতো না। মনে হয় ভারতের সংবিধান আর নেই, মনে হয় একটা নতুন বাহিনী আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছে, যার এতে কেউ সুরক্ষিত নয়। এই পুলিশ মন্ত্রী বলেছেন, কেউ যদি ক্ষমতা হয় ডিনাই করে দেখিয়ে দেন। এই বাংলার মাটিতে আমরা বলছি বন্দে মাতরম। মা, তুমি প্রাণ দায়নি, মা তুমি আমাদের জন্ম দিয়েছ। ওই বাংলার মাটিতে বলা হয়েছে কোন বাঙালি এখানে সুরক্ষিত নয়। আর কারা এসছে ওখানে মিনি পাকিস্তান থেকে, যেখানে উনি কথা বলেছেন ওখান থেকে কিছু দূরেই একজন এরারি মন্ত্রী বলেছেন ওখানে একটা মিনি পাকিস্তান আছে। ভারতের সংবিধান কোথায়? ভারতের সংবিধান কিন্তু কেন বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হবে না? কেন কেন্দ্রীয় বাহিনী এসে বসে থাকবে? কেন পুলিশকে এমন ভাবে, স্যার যেমনটা বলছিলেন, এমন ভাবে পুলিশের আধিকারিক বদলে এমন ভাবে ব্যবহার করা হবে না, বাহিনীকে এমন ভাবে ব্যবহার করা হবে না যেখানে মানুষের প্রাণ রক্ষা হয়? কিভাবে মানুষের প্রাণ এভাবে দাওতে লাগানো যেতে পারে যে মানুষের প্রাণের কোনো ভ্যালু নেই? এটা কি করে হতে পারে স্যার? নীলাদ্রিদার কাছে আসি, বলুন স্যার, দ্রুত শেষ করুন, 10 সেকেন্ডে বলুন স্যার। আসি নীলাদ্রিদা, 10 সেকেন্ডে শেষ করুন, 1 সেকেন্ড শেষ করে নিন স্যার। এই সংবিধান আমাদেরকে বলেছে প্রত্যেকটা সিটিজেন ও লাইফ আমরা দেব। আমরা দেখেছি এই 2021-এ আমাদের হাজার হাজার বাঙালি মারা গেল, ওদের রক্ত বইল, কি হলো? কি কোথায় আছে ফলো আপ?
তাই জন্য ইলেকশন কমিশন চেয়েছে দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা ওসি কে কারা হোক একজন এমএলএ, এই মানিকতলার এমএলএ উনি আর লড়ছেন না, উনি ভয় খেয়ে গেছেন। এটা নতুন, এক সেকেন্ড এটা নতুন স্যার আসি। পশ্চিমবঙ্গে নীলাদ্রি দা নতুন পশ্চিমবঙ্গের কথা বলছেন স্যার, কিন্তু আমি ভোটের সময় সেই পুরনো পশ্চিমবঙ্গ ফেরত দেখতে চাই না, যেখানে 56টা লাশ পড়ে স্যার। ভোটে 56টা লাশ পড়া একসেপ্টেড হতে পারে না স্যার, একসেপ্টেবল হতে পারে না। বলুন স্যার। না না, কিশলয় আমরা কেউ চাই না হিংসা হোক, আমরা কেউ চাই না, কিন্তু বাস্তব কিশলয় এটা যে আমাদের ভারতীয় জনতা পার্টি গান্ধীবাদ ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী হয়ে গেছে। মারের বদলে তারা মার দিতে শিখেছে, রুখে দাঁড়াতে শিখেছে, আর যখন রুখে দাঁড়াচ্ছে তখন হিংসা হচ্ছে। কিশোরে আমরা ভুলে গেলে চলবে না, আমরা কেউ হিংসা চাই না, কিন্তু আমাদের স্বাধীনতা হিংসা ছাড়া আসেনি, লড়াই করতে হয়েছিল, বহু মানুষের প্রাণ গেছিল। এটাও বহু মানুষ মনে করছেন পশ্চিমবঙ্গের বাংলার মানুষের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, বাংলাকে বাঁচানোর যুদ্ধ। এই যুদ্ধে মানুষ যখন রুখে দাঁড়াচ্ছে, যখন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে, সন্ত্রাসবাদী বলবো আমি তাদের, যারা ভোট লুট করতে আসে, তখন হিংসা হতে বাধ্য। এই হিংসা আমরা কেউ চাই না, কিন্তু হিংসা আপনি আটকাতে পারবেন না। বাংলার মুক্তির লড়াইয়ে যদি সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের উপর আক্রমণ করে, সাধারণ মানুষ রুখে দাঁড়াবে। অহিংসভাবে হেরে যাওয়ার থেকে হিংসাকে অবলম্বন করে রুখে দাঁড়ানো বাংলার মানুষ সব সময়, ইতিহাস দেখুন, সব সময় করেছে। এই বাংলা মাস্টারদার বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা। এই বাংলার বুকে পরিবর্তন যখন তখনই এসছে। 2011 সালের পরিবর্তনের কথা মনে করুন, যখন আমাদের নন্দীগ্রামে মানুষ রুখে দাঁড়িয়েছিল সিপিএমের ক্যাডার বাহিনীর বিরুদ্ধে, সাধারণ মানুষ, সাধারণ গ্রামবাসীরা। আমরা হিংসা কেউ চাই না, কিন্তু এবারের নির্বাচন আমার ভয় হচ্ছে হিংসা হবে। আপনি বলছেন হিংসা হলেও পরিবর্তন হবে, হিংসা হলেও আটকানো যাবে না। আপনি হিংসা চাই না, হিংসা চাই না আমরা, কিন্তু আপনি বলছেন হিংসা দিয়েও আটকানো যাবে না। আলোচনার মাধ্যমে কোনো পরিবর্তন আসে না। সুভাষচন্দ্র বসুর কথা বলছি। নো রিয়েল চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ হ্যাপেন্ড। উত্তর দিতে চাইছেন, আমরা ব্রেকিং নিউজ আসছে এরপরে অগ্নিবাণ দ্বিতীয় নেব। ছোট্ট করে উত্তর স্যার, তারপরে নজরুল স্যারের কাছে আসি। বলুন। করোনার আবহাওয়ায় 8 দফায় ভোট হয়েছিল, এবার 2 দফায়। তার মানে কি এটা মেনে নেওয়া যায় না যে নির্বাচন কমিশন মনে করছেন এখানে যথেষ্ট পরিস্থিতি ভালো, তার জন্যই 2 দফায় ভোট করলাম? কতবার 8 দফায় করেছিলেন, এবার 2 দফা। রিজনটা কি? তার মানে পরিস্থিতি ভালো। বেকার ওনারা ভয় পাচ্ছেন, হেরে যাওয়ার আগেই নিজেদের সারেন্ডার করছে, আমরা হেরে গেছি। আরে মানুষের কাছে যান, মানুষের ভোটে আসুন, মানুষের ভোটে লড়ে আসুন, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ে আসুন, তারপর কথা বলবেন। আরে যুদ্ধে নামার আগে হেরে যাওয়ার কারণটা কি? 2021 নির্বাচনে হেরে যাওয়ার কারণটা কি? 2021 নির্বাচনের পরে কিশলয় আমাদের ওই প্রথম 1-1.5 মাসে আমাদের 56 জন কর্মী মারা গেছে। উনি বলছেন শান্তিপূর্ণ। আরে সিবিআই আপনার পুলিশ পালকে জিজ্ঞেস করুন না কেন টিকিট দেয়নি। তৃণমূল বাধ্য হয়েছে 78 জন সিটিং এমএলএ কে বাতিল দিতে। কারণ মমতা ব্যানার্জি জানেন এগুলো সব ক্রিমিনাল। যদিও তৃণমূল মানে চোর, টিএমসি মানে হচ্ছে তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূল মানে হচ্ছে তৃণমূল মানে চোর, এটা হচ্ছে কোম্পানির নাম। এই কোম্পানিতে চোর আছে। সিবিআই তদন্তের চার্জশিটে আপনাদের বিধায়কের নাম আছে স্যার। এক সেকেন্ড, সিবিআই চার্জশিটে আছে কি নেই, বিধায়কের নাম আছে কি নেই, সেটা একটা ভালো এক্সাম্পল কি হ্যাঁ কি না আপনি বলুন আছে কি নেই। আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলুন আপনাদের বিধায়কের নাম সিবিআই চার্জশিটে আছে কি নেই, আছে কি নেই, আছে কি নেই, আছে কি নেই, হ্যাঁ বলতে পারছেন না, হ্যাঁ বলতে পারছেন না। কলকাতার বুকে এক সেকেন্ড, কলকাতার বুকে একটা ছেলেকে বাড়ি থেকে টেনে বের করে রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে জনসমক্ষে খুন করলেন, মানে খুন করলো যারা, তারা আজকে শান্তির কথা বলছে, আপনারা শান্তির কথা বলছেন। ওই ছেলেটা 6টা কুকুরের ছোট ছোট পাপিকে খাওয়াতো, ছোট কুকুরকে খাওয়াতো, সেই কুকুরগুলোকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল কলকাতার বুকে। আর আপনারা শান্তির কথা বলছেন, মনে পড়ে না? শান্তির কথা বলছেন, শান্তির কথা বলছেন, কলকাতার বুকে একটা ছেলেকে খুন করে শান্তির কথা বলছেন। এই ঘটনা আপনারা, এই ঘটনা কন্ডেম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কন্ডেম করেছেন এই ঘটনা, একবারও করেছেন। আমি একটা ব্রেকিং নিউজ দেব, ব্রেকিং নিউজ দেব, ব্লাস্টে এনআইএর খবরের ব্রেকিং নিউজ
দিয়ে প্রত্যেকের কাছে আসি। নজরুল স্যারকে দিয়ে শুরু করব। ভাঙড়ে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের তদন্তে এনআইএ এসে পৌঁছেছে এবং তদন্ত চলছে। বিগ ব্রেকিং নিউজ, কিশোর অগ্নিবাণে এনআইএ ভাঙড়ে এসে পৌঁছেছে। বুধবার বিজয়গঞ্জে বোমা বিস্ফোরণ হয়, ভোটের ঠিক আগে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে এনআইএ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ এনআইএ। তারপরে পরবর্তী ব্রেকিং নিউজ, ব্যাক টু ব্যাক ব্রেকিং। ভোটের আগে মালদহ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়িতে উদ্ধার হয়েছে অস্ত্র। শনিবার মালদহের চেচুতে নাকা চেকিংয়ে আটক গাড়ি তল্লাশি চলাকালীন গাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্র। বিগ ব্রেকিং, একটি 7mm পিস্তল পাওয়া যায়। গাড়িতে থাকা 6 যুবককে গ্রেফতার করে পুলিশ। আমি এই নিয়ে অনিন্দ্যদার কাছে আসবো। শান্তিপূর্ণ বলছেন স্যার, কিন্তু উদ্ধার হচ্ছে পিস্তল, রাইফেল। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে নিয়ে প্রত্যেকের কাছে আসছি। ডিবেটের দ্বিতীয় অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রশ্ন করছি আমি কিশোরয়, তৃণমূলের নির্দেশে কি বিবাদ হিংসায় নীরব দর্শক হয়ে রয়েছে পুলিশ? এর উত্তরটা আমি নিতে চাই। আমি শুরু করব নজরুল স্যারকে দিয়ে, আসছি প্রত্যেকের কাছে। বলুন স্যার। এখন এতক্ষণ যে আলোচনা হলো তাতে প্রতিরোধের কথা এসেছে। হ্যাঁ, প্রতিরোধ দরকার, কিন্তু বোমাগুলির বিরুদ্ধে প্রতিরোধ করা, যারা প্রতিরোধ করছে তাদের কাছে যদি বোমাগুলি না থাকে তাহলে কিন্তু খুব সহজ নয়। একটা বোমা মারলে 30 জন লোককে সরিয়ে দেওয়া যায়, একটা গুলি ছুড়লে 100 জন লোকের মুখ বন্ধ করে দেওয়া যায়। অতএব প্রতিরোধের অবস্থা সৃষ্টি করতে গেলে যে লোকেদের হাতে যে অস্ত্রগুলো আছে সেগুলো উদ্ধার করতে হবে। আমি উদাহরণ দিয়ে বলছি, কালীগঞ্জে ভোট গণনার দিন তামান্নাকে খুন হতে হয়েছিল বোমার আঘাতে। ভোট ফল প্রকাশের দিন, ঠিক, যারা সেলিব্রেশন চলছে করেছিল তাদের সবাইকে কি এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে? তো তাদের কাছে বোমা নাই, গুলি নাই, তারা ব্যবহার করবে না। এই যে কলকাতার বুকে কাকুলিয়াতে যারা বোমা চালিয়েছিল, গুলি চালিয়েছিল, যে প্রধান আসামি তাকে কি গ্রেপ্তার করা গিয়েছে? তো সেই বোমা নিয়ে, গুলি নিয়ে তারা সন্ত্রাস করবে না? এই যে ভাঙড়ে আপনারা যেটা দেখাচ্ছেন, বোমা বাঁধা হচ্ছে, হাত উড়ে যাচ্ছে, এনআইএকে আসতে হচ্ছে, এবং মৃতদেহ যেখানে বিস্ফোরণ সেখানে পাওয়া যাচ্ছে না, অনেক দূরে গিয়ে পাওয়া যাচ্ছে। তো এই যে বোমাগুলো কি ব্যবহৃত হবে না? আমি বলছি এই বোমা নিয়ে এবং গুলি নিয়ে যারা সন্ত্রাস করে, ভোটে রিগিং করে, তাদের রিগিং সাধারণ নিরস্ত্র মানুষের পক্ষে বন্ধ করা কিন্তু মুখে বলা যত সহজ, কাজে করা অত সহজ নয়। তাই জন্য তো কেন্দ্রীয় বাহিনী স্যার, কেন্দ্রীয় বাহিনী, আমি আবারও বলছি, কেন্দ্রীয় বাহিনী যার অধীনে দেওয়া হবে তিনি যদি নিরপেক্ষ না হন তাহলে কেন্দ্রীয় বাহিনী ঠিক আপনি কোটি কোটি আনুন, কোনো পরিবর্তন হবে না। ঠিক কথা। যেটা করতে হবে, কেন্দ্রীয় বাহিনী যাদের অধীনে দিতে হবে তারা যাতে নিরপেক্ষ থাকে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে, এবং সেটা করা সম্ভব। আমি এ ব্যাপারে বলতে চাই, এটা আমার একটু প্রচার বলতে পারেন, যে কি করে এটা করা যায় তা নিয়ে আমি এই বইমেলা একটা বই প্রকাশ করেছি। সে বইটার নাম হচ্ছে রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব। এই কিভাবে সম্ভবটা কিন্তু যারা ভোট করাতেছে তাদের সকলের জানা দরকার। বইটা সব কপি শেষ হয়ে গিয়েছিল, আবার গতকালই ছাপা হয়েছে নতুন করে, কেউ যদি দেখতে চান নিতে পারে। সেখানে আমি এই ভোটার তালিকা সংশোধন থেকে, ঠিক, ভোটের আগে, ভোটের পরে এবং ভোটের দিন কি করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ বলেছি। ঠিক কথা স্যার, কি করতে হবে, কিন্তু সেটা করবে যারা, তাদের তো করার কথা। আমরা তো এখানে বসে আলোচনা ডিবেট করলেও যদি ডিসিশন মেকিং ওপর থেকে না হয়, যারা সঠিক ডিসিশন নেওয়ার কথা তারা ডিসিশন না নেয়, তাহলে তো মুশকিল স্যার। আমি আসছি স্যার আপনার কাছে, আমি অনিন্দ্যদার কাছে একটা ছোট উত্তর নিই। অনিন্দ্যদা, আমার কথা হচ্ছে নিরপেক্ষতার কথা বলা হচ্ছে। আচ্ছা, নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন তথা ইলেকশন কমিশন যদি কাজ করে তাহলে সমস্যাটা কোথায়? আপনারা তো গণতন্ত্রের কথা বলছেন, মানুষ আপনাদের পাশে আছে বলছেন। মানুষই যদি পাশে থাকে তাহলে হাজার কেন্দ্রীয় বাহিনী আসুক, নির্বাচন কমিশন আসুক, ভোট গণতান্ত্রিকভাবে হলে আপনারা তো এমনিই জিতবেন, মানে আপনি যাকে সমর্থন করেন তারা তো এমনিই জিতবেন। তাহলে তৃণমূলের সন্ত্রাসের কেন প্রয়োজন হচ্ছে? বোমা বাঁধার কেন প্রয়োজন হচ্ছে? কেন এই সমস্ত কিছুর প্রয়োজনটা হচ্ছে? 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে শুরু করুন, বলুন স্যার। দেখুন, আমি একটা কথা বলি, আপনি প্রথমেই বললেন ইলেকশন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করে, নিরপেক্ষভাবে কাজ করলে তো কোনো সমস্যাই নেই। আমরা দেখেছি ইলেকশন কমিশন নিরপেক্ষতাই বজায় রাখতে পারছে না।
এখনো 50 লক্ষ মানুষের কি অবস্থা রয়েছে তারা কেউ জানে না। নিরপেক্ষতা কোথায় দেখছি? এক। দুই হচ্ছে স্টেট এসটিএফ বহুবার এই বোমা এবং মানে বন্দুক উদ্ধার করেছে এবং তদন্ত করতে গিয়ে দেখেছে বিহার উত্তরপ্রদেশ থেকে ম্যাক্সিমাম এগুলো আসছে এবং সেখান থেকে তারা উদ্ধার করেছে। বহুবার এই জিনিস ঘটেছে। আমরা তাই বলি, এই যে আপনি দেখালেন এই মাত্র কংগ্রেসের কোন বিধায়কের গাড়ি থেকে নেই পাওয়া গেছে, তাতেও আপনার তৃণমূল কংগ্রেস বলবেন, কংগ্রেসও বলতে পারবেন না, বিজেপি হলে তখনও বলতে পারবেন না। যাকে গ্রেফতার করা হয়েছে তার সে সরাসরি তৃণমূল কংগ্রেসের জেতার জন্য বোমগুলির দরকার পড়ে না, তৃণমূল কংগ্রেসের জেতার জন্য উদাহরণ দিলাম ভাঙড়টা দরকার পড়ে। বাকিদের হয়তো আচ্ছা উত্তরটা দিচ্ছি প্রত্যেকের কাছে কে আদি উত্তর দিন 30 সেকেন্ড। অনিন্দদা ঠিকই বলছেন, তৃণমূল কংগ্রেসের শুধু বোমগুলি দরকার পড়ে না। তৃণমূল কংগ্রেসের ওই করণদিঘি দেখে নিন, গৌতম পাল যিনি প্রার্থী তিনি টাকার খামও বিলোচ্ছেন। অর্থাৎ শুধুমাত্র মমতা ব্যানার্জি উন্নয়নে 5 বছর 10 বছর 15 বছর উন্নয়নে হয়নি, এখন টাকার খাম, কোথায় ধমকানো চমকানো সাদা থান দিয়ে তাদের জয় পেতে হচ্ছে। এই কয়েকদিন আগেই কিশোরের বোধহয় দিন 4-5 হবে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে কোথায়? পশ্চিমবঙ্গে। আচ্ছা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এই ভাঙড়ে যে এনআইএ এসছে, এই এনআইএ কে বিরোধিতা করার জন্য মমতা ব্যানার্জি আবার কোর্টে যাবে, কারণ এনআইএ আসা মানে এনআইএ সাকসেস রেট 98% এবং এনআইএ কে আটকানো যদি ঠিক যেমন বেলডাঙ্গায় পুলিশের ভূমিকা জিজ্ঞেস করছিলেন না, যখন বেলডাঙ্গা 2 দিন ধরে জ্বলছে, বেলডাঙ্গা অশান্ত, যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য যখন এনআইএ তাদেরকে নিয়ে আসবে কলকাতায়, পশ্চিমবঙ্গের পুলিশ তাদের আনতে দিচ্ছে না, কোর্টে গেছে না আমাদের কাছে যথেষ্ট পরিমাণ নাকি তাদের কাছে নেই। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার বাধা দেওয়ার জন্য ওরা লোকজন পাঠাতে পারে, শিব ঠাকুরকে মর্তে আগমন করাতে পারে, অথচ যারা দোষী তাদের জন্য নাকি সঠিক সংখ্যক পুলিশ নেই। থাকবে কি করে? পুলিশের কাজ তো বিধায়কের মাথায় ছাতা ধরা, কোথায় খিচুড়ি বিতরণ করা, কোথায় তৃণমূলের স্টেজে গিয়ে পাল্লু ডান্স করা। পুলিশের যদি এটাই কাজ থাকে তাহলে আসল যারা পুলিশের সত্যিকারে কাজ করতে চান তারা কি করে কাজ করবেন? এখানে পুলিশকে কাজ করতে দেওয়া হয় না তা নয়, পুলিশকে ইচ্ছা থাকলেও তাদের কাজ করতে দেওয়া হবে না, বলে দেওয়া হয় চুপ করে বসে থাকবি, তা নাহলে তোকে শুধু ধার ধারে গোবিন্দপুরে পাঠিয়ে দেবো। এখন কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে, কেয়াদি সেটা ভুলে গেছে, এখন রাজ্যর হাতে সেই ক্ষমতা নেই। ইলেকশন কমিশন আছে, তারা করছে কি করছে? তারা তো আপনার ইলেকশন কমিশনকে বলুন এই কথা, তারা কাজ করাতে পারছে। ভোটের আগে বলে রেখেছেন যে আপনাদের কিন্তু ইলেকশন কমিশন চলে গেলে আমাদের আন্ডারেই কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে রেখেছেন ইলেকশন হয়ে গেলে আপনাদের আমার আন্ডারেই কাজ করতে হবে। আচ্ছা জিজ্ঞেস করো 1 সেকেন্ড, কিশোরটা সহজ প্রশ্ন। ধরো আজকে একটা মানুষ কেউ খুন হলো, ঠিক আছে, এই তদন্ত কি ইলেকশন কমিশন করবে? বা দুটো বাড়ির মধ্যে বা দুটো পাড়ার মধ্যে মারামারি হলো, সেটা তদন্ত কি ইলেকশন কমিশন করবে? তাহলে কারণ আইন, আরে রাজ্যের আইন শৃঙ্খলা তো রাজ্যের দায়িত্বগুলো আছে, আরে এটা স্বীকার করবেন না। দুজনের কাছে যাওয়ার আগে আমি আজকের ব্রহ্মাস্ত্র নেব। কিশোর অগ্নিবাণের 3য় প্রশ্ন, ব্রহ্মাস্ত্র নিয়ে আমি স্যার এবং নীলাদ্রিদার কাছে যাচ্ছি। আজকের আমার ফাইনাল প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ব্রহ্মাস্ত্র নিচ্ছি কিশোর অগ্নিবাণে। এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র, ভোটে জিততে ফের পুলিশ দিয়ে বাহিনীকে কি বিভ্রান্ত করছে তৃণমূল? কি মনে করছেন বিশ্লেষকরা? প্রথমে নীলাদ্রিদার কাছে উত্তর, তারপর স্যার বলুন। স্যার তৃণমূল কংগ্রেসের 3টে অস্ত্র নির্বাচনে এবার ফ্লপ হয়ে গেছে। প্রথম অস্ত্র ছিল বাঙালি জাত্যাভিমান, যে বাঙালি আক্রান্ত হচ্ছে, বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা হয়েছে, এগুলো কাজ করলো না। দ্বিতীয় অস্ত্র ছিল ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা করে দেওয়া হলো 1000 টাকা থেকে, এখন বিজেপি বলছে 3000 দেবো। তৃণমূল মুশকিলে পড়ে গেছে, তৃণমূল যা বলছে বিজেপি বলছে ডবল দেবো। টাকার লয়ারে বিজেপির সাথে তৃণমূল পারবে না। তৃতীয়তে এসআইআর নিয়ে ধর্না ফ্লপ করে গেল, ভর্না মাঝপথে তুলে নিতে হলো। এখন শেষ অস্ত্র মানুষকে ভয় দেখানো। ভয় দুভাবে দেখানো হয়, একটা হিংসা করে আর একটা ভবিষ্যৎ নিয়ে ভয়। বিজেপি এলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে, মানুষ সাড়া দিচ্ছে না, সুতরাং একমাত্র অস্ত্র সেখানে সামনে এসছে বিজেপিকে মারো। কিন্তু মুশকিল হচ্ছে বিজেপির লোকেরাও এবার প্রত্যাঘাত করছে, সেখানেই হিংসার ভয়। যখন হিংসার বিরুদ্ধে হিংসার লড়াই হয়, আর স্যার প্রশ্ন করছেন বোমা গুলি তারা লড়বে কি করে? বিজেপি কোনো ধোয়া তুলসী পাতা বলে আমি মনে করি না, তাদের কাছে যথেষ্ট অস্ত্র শস্ত্র আছে। এবার তারা সম্ভবত বড় অভিযোগ তুলে দিচ্ছেন নীলাদ্রিদা। কি জানি না, আমি অভিযোগ জানি না, ধোয়া তুলসী পাতা কেন হতে যাব? কেউ একজন মারলে তাকে আমি দ্বিতীয়বারটা বাড়িয়ে দেব না, তার দুটো গালে জল মারবো। কেউ যদি একটা গালে জল মারে তার দুটো গালে জল মারবো। শুনে নিন কি হাসি অনিন্দদার মুখে, কি হাসি! নীলাদ্রিদার কথা শুনে অনিন্দদার মুখে কি হাসি! আপনারা তো হাসি কেন তাতে স্যার?
আমরা ভিন্ন। আচ্ছা, নীলাদ্রি আমাদের অস্ত্র মানুষের ভোগ। বিজেপির হাতে অস্ত্র থাকলে নীলাদ্রিদার আনন্দ হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। যদি এই অভিযোগ থাকে তো সিরিয়াস ইস্যু। বেশ, বলুন স্যার। আমি ভয় পাচ্ছি হিংসা নিয়ে। ঠিক, হিংসা না হোক আমরা চাই, হিংসা না হোক। বলুন স্যার। বিহারে স্যার আমাদের বলেন। সরকার হ্যাঁ। এসছে দ্বিতীয়বারের জন্য, বলুন তো কটা পোস্টপোল ভায়োলেন্স ঠিক, ভোট পরবর্তী বেশ স্যার বলুন। একদম সময় কম, কে আগে এক স্যার বলুন। 5 দশক থেকে 50 বছর ধরে যেটা ভায়োলেন্স হিংসা হয়েছে পশ্চিমবঙ্গে, এটা ডিকোড হয়েছে। একটা গ্রামে দিকে আলাদা ধরনের, একটা শহরে একটা আলাদা ধরনের হিংসা এখানে হয়। কিন্তু একটা জিনিস যে পুলিশ মন্ত্রী বারবার বলে দিচ্ছেন, এই মহিলাদের, আমাদের মাদের বলে দিয়েছেন তোমরা আগে আসবে, যখন এই সেন্ট্রাল পুলিশ ফোর্স আসবে তখন তোমরা আগে গিয়ে তোমরা ওখানে প্রসেশন করবে। আমি ওই মাদেরকে হাত জোড়ে করে বলছি, মা মনে রাখবে আপনার ছেলে যখন একটা টোটো নিয়ে বাইরে বেরোয় 1.5 লাখ টাকার টোটো, কিন্তু ওকে পেতে হয় 5 লক্ষ টাকা। ওই 3.5 লক্ষ টাকা কোথায়? এই আপনি এই শাসক দলের ম্যানিফেস্টোতে পাবেন না। মা তুমি যখন একটা সবজি বিক্রি করতে যাচ্ছ, রাস্তায় যে কোনো জিনিস তুমি বিক্রি করতে যাচ্ছ, তোমাকে প্রত্যেক দিন 20 থেকে 40 টাকা দিতে হচ্ছে। কারা এরা? এরা কারা? এরা ওই যারা পয়সা নিয়ে ভুয়া নোট, এই অস্ত্রশস্ত্র হিংসা, ওদের ভয় আছে কি এই যে আমরা তোলাবাজি করছি, 40 টাকা দিচ্ছি, আমার সময় একদম শেষ। যদি থাকলে আমরা কোথায় একদম সময় একদম শেষ। আমি নজরুল স্যারকে একদম লাস্ট একটা স্টেটমেন্ট দিতে দিচ্ছি, একদম 10 সেকেন্ড মতো বাকি আছে স্যার। এবারে ভোট হিংসা মুক্ত হওয়া সম্ভব, আপনি কি মনে করছেন? একদম ছোট্ট করে নজরুল স্যার। অপরাধীদের হাতে যদি অস্ত্র থাকে, সে অস্ত্র যদি উদ্ধার করা না হয় এবং নিরপেক্ষ লোকদের হাতে যদি বাহিনীর না দেয়া হয়, তাহলে কোনো মতে হিংসামুক্ত ভোট হতে পারে না। ভয়ঙ্কর কথা। যদি না নজরুল স্যার যে কথা বললেন, আমি সেই কথা দিয়ে শেষ করব। আলটিমেটলি এই ডিসিশনটা ইলেকশন কমিশনে যারা বসে আছেন, যারা মাথায় পদাধিকারী বসে আছেন, তাদের সিদ্ধান্তটা নিতে হবে। বাংলার মানুষকে রক্ষা করার জন্য একদম নিচুতলার অফিসার পর্যন্ত যদি চেঞ্জ করতে হয় তাহলে করতে হবে। 56টা মৃত্যু আর দেখতে চায় না বাংলা। কিশলয় রোগ বিমানে আমি কিশলয় বাংলার মানুষের হয়ে দাবি করছি ইলেকশন কমিশনের কাছে, 56টা মৃত্যু আর দেখতে চায় না বাংলা। এই বলে শেষ করতে হচ্ছে। বড় ব্রেকিং নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH+T+ মশলা। তালিকা জেলা ও বিধানসভার কেন্দ্র অনুযায়ী PDF ডাউনলোড করতে হবে। সম্পূর্ণ তথ্য থাকার অর্থ তালিকায় নাম উঠেছে, নো রেজাল্ট ফাউন্ড যদি দেখায় তার মানে নাম বাদ পড়েছে। আগামীকাল যে লিস্ট প্রকাশিত হবে, যে নামগুলো এখনো বিচারাধীন রয়েছে, তার মধ্যে যে নামগুলো পাস হয়ে গিয়েছে, যাদের নাম ক্লিয়ার হয়ে গেছে, তাদের নাম আগামীকাল সাপ্লিমেন্টারি তালিকায় দেখা যাবে। অনলাইনেও দেখা যাবে, আবার বিএলওদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। জেলা ও বিধানসভা কেন্দ্র অনুযায়ী PDF ডাউনলোড করতে হবে। সম্পূর্ণ তথ্য থাকার অর্থ তালিকায় নাম উঠেছে, নাম না থাকলে দেখাবে নো রেজাল্ট ফাউন্ড। আগামীকাল সেই তালিকা দেখতে পারবেন সাধারণ মানুষ।